ভাবুন আপনি পাহাড়ি একটি রাস্তার উপর দাঁড়িয়ে আছেন, চারিদিকে বিশাল পাহাড়, নদী আর শান্ত প্রকৃতি। হঠাৎ কয়েক মুহূর্তের মধ্যে সেই শান্ত পরিবেশ বদলে গেল। পাহাড়ের উপর থেকে নেমে এলো বরফ, পাথর, কাদা আর পানির ভয়ঙ্কর স্রোত। মানুষ প্রাণ বাঁচাতে দৌড়চ্ছে, গাড়ি ভেসে যাচ্ছে, বাড়িঘর, রাস্তা, সেতু এক মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাচ্ছে। এটি কোনো সিনেমার দৃশ্য নয়, 26শে আগস্ট 2026 নেপাল তিব্বত সীমান্তে ঘটে যাওয়া এক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের বাস্তব চিত্র। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রথম দিকে ঘটনাটিকে ভূমিকম্পের সঙ্গে যুক্ত করা হলে পরে বিজ্ঞানীরা জানায় মূল বিপর্যয়ের পেছনে ছিল একটি হিমবাহ ধস ও তার ফলে সৃষ্টি ভয়াবহ আকস্মিক বন্যা। কি ঘটেছিল সেদিন জানা যাক। 26শে আগস্ট সকালে নেপালের উত্তরাঞ্চল এবং চীনের তিব্বত সীমান্তের কাছাকাছি পাহাড়ি এলাকায় ভয়াবহ এই ঘটনাটি ঘটে। হিমবাহের একটি অংশ থেকে বিপুল পরিমাণ বরফ শিলা ও মাটি নিচের উপত্যকার দিকে ধসে পড়ে। এর ফলে নদীর পানির সঙ্গে মিশে হয় বিপুল পরিমাণ পাথর, কাদা ও তার ধ্বংসাবশেষ। তারপর সেই স্রোত ভয়াবহ গতিতে নিচের দিকে ছুটে যায়। যে নদী সাধারণ সময় মানুষের জীবন ও জীবিকার অংশ, সেই নদীর মুহূর্তের মধ্যে পরিণত হয় ভয়ঙ্কর ধ্বংসের শক্তিতে। নেপালের রাজ্য ও তার আশেপাশের এলাকায় এর প্রভাব ভয়াবহ হয়। রাস্তা ভেঙে যায়, সেতু ধ্বংস হয়, বাড়িঘর কাদায় চাপা পড়ে, বিদ্যুৎ এবং জলবিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়, আর বহু মানুষ মুহূর্তের মধ্যে নিখোঁজ হয়ে যায়। ভূমিকম্প নাকি হিমবাহ ধস, এই জায়গাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঘটনার পর প্রথম দিকে একটি ভূমিকম্পের খবর সামনে আসে। কিছু প্রাথমিক সংবেদনে বলা হয়েছে প্রায় 4.4 মাত্রায় কম্পনের কারণে পাহাড় ধস নদীতে বাধা সৃষ্টি হতে পারে এবং সেখান থেকে বন্যা সৃষ্টি হয়েছে। কিন্তু পরে আরও তথ্য স্যাটেলাইট বিশ্লেষণ করা হয়। ইউএসজিএস ইউনাইটেড স্টেট জিওলজিক্যাল সার্ভে জানায় প্রথমে যেটিকে ভূমিকম্প হিসেবে চিহ্নিত করা হয়েছিল সেটি আসলে হিমবাহ, বরফ ও পাথর ধসের সৃষ্টি ভূমিকম্পজাত সংকেত ছিল। অর্থাৎ ভয়াবহ বন্যার মূল কারণ হিসেবে এখন হিমবাহ ধসকে দেখানো হচ্ছে। তবে একই দিনে নেপালে 5.2 মাত্রার একটি পৃথক ভূমিকম্পের খবরও পাওয়া যায়। এই সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি কেউ বলে শুধু ভূমিকম্পের কারণে পুরোপুরি দুর্যোগটি ঘটেছে, তাহলে বিষয়টি একটু সতর্কতার সঙ্গে দেখা প্রয়োজন। কারণ ঘটনাটি এখনও তদন্ত ও বিশ্লেষণের মধ্য দিয়ে যাচ্ছে। ওই দিন কতটা ভয়াবহ ছিল পরিস্থিতি জানা যাক। দুর্যোগের পর যখন উদ্ধারকারী দলগুলো ঘটনাস্থলে পৌঁছতে শুরু করে, তখন সামনে ছিল এক ভয়াবহ দৃশ্য। অনেক জায়গায় রাস্তার অস্তিত্ব ছিল না, কোথাও রাস্তা কাদায় ঢেকে গেছে, কোথাও সেতু পুরোপুরি ভেঙে গেছে, কোথাও বাড়ির নিচতলা পর্যন্ত কাদা ও ধ্বংসাবশেষে ভরে গেছে। সবচেয়ে বড় সমস্যা ছিল যোগাযোগ ব্যবস্থা। পাহাড়ি অঞ্চলে রাস্তা ও সেতু নষ্ট হয়ে যাওয়ার কারণে অনেক এলাকায় দ্রুত পৌঁছানো কঠিন হয়ে পড়ে। ফলে উদ্ধার অভিযান চালাতে হেলিকপ্টার ব্যবহার করা হয়। নেপালের সেনাবাহিনী ও পুলিশ হাজার হাজার সদস্যকে উদ্ধার কাজে নিয়োজিত করে। মৃত্যুর সংখ্যা এত দ্রুত বাড়ছে কেন, আমাদের মনে এই প্রশ্ন হতে পারে। এই ধরনের দুর্যোগ প্রথমে কয়েক ঘন্টার প্রকৃত ক্ষয়ক্ষতি হিসাব পাওয়া প্রায় অসম্ভব। কারণ অনেক মানুষ জলের স্রোতে বেশি এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারেন, অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারেন, আবার অনেক দুর্গম এলাকায় উদ্ধারকারী দল পৌঁছতে সময় লাগে। তাই প্রথমে যে সংখ্যা বলা হয় পরবর্তী সময় তো অনেক বেড়ে যেতে পারে। 27শে আগস্ট সর্বশেষ আন্তর্জাতিক প্রতিবেদনে নেপাল এবং তিব্বত মিলিয়ে 273 জনের মৃত্যুর খবর পাওয়া যায় এবং 1300-এর বেশি মানুষ নিখোঁজ থাকার কথা জানানো হয়। এর মধ্যে বিদেশি পর্যটক ও তীর্থযাত্রীরা রয়েছেন। তবে মনে রাখতে হবে এটি একটি চলমান উদ্ধার অভিযান, সংখ্যাগুলো পরিবর্তন হতে পারে। বিদেশিরা কেন সেখানে ছিলেন, আমাদের মনে এই প্রশ্ন হতে পারে। এই অঞ্চল শুধু স্থানীয় মানুষের বসবাসের জায়গা নয়, হিমালয়ের এই অঞ্চলে পর্যটক ও তীর্থযাত্রীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে কৈলাস মানস সরোবর যাত্রার সঙ্গে যুক্ত অনেক মানুষ এই সীমান্তবর্তী অঞ্চলে বিভিন্ন রুট ব্যবহার করেন। দুর্যোগের সময় সেখানে বহু বিদেশি নাগরিকও ছিলেন। তাই নিখোঁজদের তালিকায় ভারত, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা সহ বিভিন্ন দেশের নাগরিকের নাম উঠে এসেছে। অনেক পরিবারের কাছে এখন সবচেয়ে বড় প্রশ্ন, তাদের প্রিয় মানুষটি কোথায়, সে বেঁচে আছে কিনা, কোনো হাসপাতালে আছে কিনা, নাকি এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে আছে। এই অনিশ্চয়তা এই দুর্যোগকে আরও হৃদয় বিদারক করে তুলেছে। উদ্ধারকারীদের লড়াই। দুর্যোগের পর নেপালের সেনাবাহিনী ও পুলিশ উদ্ধারের কাজ শুরু করে। হেলিকপ্টারের মাধ্যমে দুর্গম এলাকায় খাবার, তাঁবু ও জরুরি সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা চলেছে। আহতদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে, অনেক মানুষকে উদ্ধার করা হয়েছে। কিন্তু উদ্ধারকারীদের জন্য সবচেয়ে বড় বাধা হলো ধ্বংস হয়ে যাওয়া যোগাযোগ ব্যবস্থা এবং পাহাড়ি ভূখণ্ড। কাদায় ঢাকা রাস্তা, ভাঙা সেতু এবং নতুন ভূমিধসের আশঙ্কার কারণে প্রতিটি পদক্ষেপ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তারপর উদ্ধারকারীরা তার ধ্বংসস্তূপের নিচে যদি একজন মানুষও জীবিত থাকার সম্ভাবনা থাকে, তাহলে তাকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যেতে হবে। এই দুর্যোগ আমাদের কি শেখায়? নেপালের এই ঘটনা শুধু একটি দেশের দুর্যোগ নয়, এটি পুরো হিমালয় অঞ্চলের জন্য একটি বড় সতর্কবার্তা। হিমালয়ে বিপুল সংখ্যক হিমবাহ রয়েছে। তাপমাত্রা বৃদ্ধি ও দ্রুত বরফ গলার কারণে পাহাড়ি অঞ্চলে হিমবাহ সম্পর্কিত ঝুঁকি নিয়ে বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে সতর্ক করে আসেন। হিমবাহ ভেঙে পড়া, হ্রদ থেকে আকস্মিক পানি বেরিয়ে যাওয়া, ভূমিধস ও ফ্ল্যাশ ফ্লড, এইসব ঘটনা পাহাড়ি জনপদের জন্য ভয়াবহ বিপদ তৈরি করতে পারে। তাই ভবিষ্যতে শুধু উদ্ধার ব্যবস্থা নয়, আগামী সতর্কীকরণ ব্যবস্থা, স্যাটেলাইট পর্যবেক্ষণ, নদী ও হিমবাহ পর্যবেক্ষণ এবং সীমান্ত পাড়ি দেশগুলির মধ্যে দ্রুত তথ্য আদান প্রদানও অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেপালের পাহাড় আজও দাঁড়িয়ে আছে, নদী এখনও বয়ে যাচ্ছে, কিন্তু বহু পরিবারের জীবন আর আগের মতো নেই। কেউ হারিয়েছেন বাবা মাকে, কেউ সন্তানকে, কেউ হারিয়েছেন স্বামী বা স্ত্রীকে। আর আর বহু পরিবার এখনও অপেক্ষা করছে, হয়তো কোনো ফোন আসবে, হয়তো কোনো উদ্ধারকারী দল তাদের প্রিয় মানুষটির সন্ধান দেবে। এই অপেক্ষার কোনো বিকল্প নেই। প্রাকৃতিক দুর্যোগকে আমরা থামাতে পারি না, কিন্তু উন্নত প্রস্তুতি, আগামী সতর্কবার্তা, দ্রুত উদ্ধার ব্যবস্থা দিয়ে অনেক প্রাণ রক্ষা করা সম্ভব। নেপালের এই ভয়াবহ ঘটনা শিকার প্রত্যেক মানুষের প্রতি রইল গভীর সমবেদনা। আর যারা এখনও নিখোঁজ, তাদের পরিবার যেন দ্রুত তাদের প্রিয়জনের সন্ধান পান, সেই প্রার্থনা করি।
আপনি যদি এই ঘটনার সর্বশেষ খবর জানতে চান তাহলে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।